আচ্ছা, আমরা মানুষরা যেমন একা থাকতে পারি না, বন্ধু বা পরিবার নিয়ে একসঙ্গে থাকি, পরমাণুরাও কিন্তু ঠিক তেমনই। ওরাও একা থাকতে একদম পছন্দ করে না। ওরা একে অপরের সাথে যুক্ত হয়ে অণু বা যৌগ তৈরি করে। পরমাণুদের এই যে একে অপরের হাত ধরে জোট বাঁধার জাদুকরী প্রক্রিয়া, বিজ্ঞানের ভাষায় একেই বলা হয় রাসায়নিক বন্ধন। চলুন এই মজার ব্যাপারটা একটু ভেঙে দেখা যাক। তো প্রথম প্রশ্নটাই আসে, পরমাণুরা কেন একা থাকতে চায় না? কেন ওদের এই সংযোগ তৈরি করার এত দরকার? এর পেছনের মূল কারণটা হল স্থিতিশীলতা বা স্টেবিলিটি অর্জনের একটা গভীর তাগিদ। আসলে সব পরমাণুই চায় পর্যায় সারণীর একদম ডান দিকে থাকা নিষ্ক্রিয় গ্যাসদের মতো হতে, মানে একদম শান্ত আর স্থিতিশীল। ওদের এই স্থিতিশীলতার গোপন রহস্যটাই হল অষ্টক সূত্র। এই সূত্রটাই ওদের বাইরের শক্তিস্তরকে ইলেকট্রন দিয়ে পূর্ণ করে তোলে। মানে আসল কথাটা হলো নিষ্ক্রিয় গ্যাসদের সবচেয়ে বাইরের যে শক্তিস্তর, যেটাকে আমরা যোজ্যতা কক্ষ বলি, সেখানে ঠিক ৮টা করে ইলেকট্রন থাকে। এই অবস্থাকেই বলে অষ্টকপূর্তি। আর অন্য সব পরমাণুর জীবনের যেন একটাই লক্ষ্য, ইলেকট্রন আদান প্রদান বা ভাগাভাগি করে নিজেদের বাইরের কক্ষেও ৮টা ইলেকট্রন জোগাড় করা। আর এই লক্ষ্য পূরণ করতে গিয়েই কিন্তু রাসায়নিক বন্ধন তৈরি হয়। এখানে দেখুন, সোডিয়াম আর নিয়নের মধ্যে পার্থক্যটা একদম চোখে পড়ার মতো। সোডিয়ামের বাইরের কক্ষে মাত্র একটা ইলেকট্রন, তাই ও খুব অস্থির আর প্রতিক্রিয়াশীল। অন্যদিকে নিয়নের বাইরের কক্ষ ৮টা ইলেকট্রন দিয়ে পুরোপুরি ভর্তি, তাই ও একদম শান্ত আর স্থিতিশীল। এই স্থিতিশীলতা অর্জন করাটাই হলো আসল খেলা। পরমাণুরা অষ্টক পূরণের জন্য প্রথম যে পথটা বেছে নেয় সেটা হলো ইলেকট্রন দেওয়া নেওয়া। এখানে সাধারণত একটা ধাতু, যারা ইলেকট্রন ছাড়তে ভালোবাসে তারা তাদের অতিরিক্ত ইলেকট্রনটা দিয়ে দেয়, আর একটা অধাতু যার ইলেকট্রন দরকার সে ওই ইলেকট্রনটা নিয়ে নেয়। এই ধরনের বন্ধনকেই বলে আয়নীয় বা তড়িৎযোজী বন্ধন। প্রক্রিয়াটা কিন্তু খুব সহজ। সোডিয়ামের মতো ধাতু তার বাইরের কক্ষের বাড়তি ইলেকট্রনটা পুরোপুরি ছেড়ে দিয়ে একটা পজিটিভ বা ধনাত্মক চার্জের আয়নে পরিণত হয়। আর ক্লোরিনের মতো অধাতু সেই ইলেকট্রনটা লুফে নিয়ে একটা নেগেটিভ বা ঋণাত্মক চার্জের আয়নে পরিণত হয়। এরপর কি হয়? এই পজিটিভ আর নেগেটিভ চার্জ একে অপরকে চুম্বকের মতো আকর্ষণ করে, আর এভাবেই তৈরি হয় আমাদের খুব পরিচিত খাবার লবণ বা সোডিয়াম ক্লোরাইড। এখানে কিন্তু একটা বেশ মজার প্রশ্ন আসে, আয়নীয় বন্ধনকে কি আমরা সত্যিকারের বা ফিজিক্যাল কোনো বন্ধন বলতে পারি? কারণ এখানে তো পরমাণুগুলো কোনো লাঠি বা দড়ি দিয়ে একে অপরের সাথে লেগে থাকে না। ঠিক তাই, আয়নীয় বন্ধন আসলে দুটো বিপরীত চার্জের মধ্যে থাকা একটা অদৃশ্য কিন্তু খুবই শক্তিশালী আকর্ষণ বলের মতো, যার কোনো নির্দিষ্ট দিক নেই। এই কারণেই এরা কঠিন অবস্থায় একটা মনোজোম ত্রিমাত্রিক গঠন বা ক্রিস্টাল তৈরি করে, যেমনটা আমরা লবণের দানার মধ্যে দেখি। কিন্তু সব ক্ষেত্রে তো আর এভাবে ইলেকট্রন দেওয়া নেওয়া সম্ভব হয় না, তাই না? যখন দেওয়া নেওয়া করা যায় না, তখন পরমাণুরা দ্বিতীয় একটা পথ বেছে নেয়, আর সেটা হলো ইলেকট্রন ভাগাভাগি বা শেয়ার করে নেওয়া। একবার ভাবুন তো, যদি দুটো পরমাণুরই ইলেকট্রন দরকার হয়, তখন কি হবে? কেউ তো আর নিজের ইলেকট্রন ছাড়তে চাইবে না। এই সমস্যার সমাধানই হল সমযোজী বন্ধন। একদম ঠিক। ওরা তখন ইলেকট্রন পুরোপুরি দিয়ে না দিয়ে নিজেদের মধ্যে সমানভাবে শেয়ার করে বা ভাগাভাগি করে। এই ভাগাভাগির মাধ্যমে যে বন্ধনটা তৈরি হয় তাকেই বলে সমযোজী বন্ধন। এটা সাধারণত অধাতব পরমাণুদের মধ্যেই দেখা যায়। ওরা কটা ইলেকট্রন শেয়ার করছে তার উপর ভিত্তি করে এই বন্ধন ৩ রকমের হতে পারে। যদি এক জোড়া ইলেকট্রন শেয়ার হয় তাকে বলে এক বন্ধন বা সিঙ্গল বন্ড। ২ জোড়া শেয়ার করলে হয় দ্বিবন্ধন বা ডাবল বন্ড, আর ৩ জোড়া শেয়ার করলে তৈরি হয় ত্রিবন্ধন বা ট্রিপল বন্ড। আচ্ছা, এই যে এত এত ইলেকট্রন দেওয়া নেওয়া বা ভাগাভাগির কথা হচ্ছে, এগুলো কাগজে কলমে দেখানোর কোনো সহজ উপায় আছে কি? হ্যাঁ আছে। বিজ্ঞানী জি.এন. লুইস একটা দারুণ পদ্ধতি তৈরি করেন, যা লুইস ডট স্ট্রাকচার নামে পরিচিত। এটা পরমাণুর বন্ধন তৈরির একটা ব্লু প্রিন্টের মতো কাজ করে। লুইস ডট স্ট্রাকচারে আর কিচ্ছুই না, পরমাণুর যে চিহ্নটা তার চারপাশে ওর বাইরের কক্ষের ইলেকট্রনগুলোকে বিন্দুর মতো বা ডট দিয়ে দেখানো হয়। ধরুন হাইড্রোজেনের বাইরের কক্ষে একটা ইলেকট্রন, তাই আমরা এইচের পাশে একটা ডট দিই। এই পদ্ধতিটা বন্ধন তৈরির প্রক্রিয়াটাকে চোখের সামনে একেবারে স্পষ্ট করে তোলে। চলুন একটা উদাহরণ দিয়ে দেখি। ধরা যাক ম্যাগনেসিয়াম অক্সাইডের কথা। ম্যাগনেসিয়ামের বাইরের কক্ষে দুটো ইলেকট্রন থাকে, যাও ছেড়ে দিতে চায়। আর অন্যদিকে অক্সিজেনের অষ্টক পূরণের জন্য ঠিক দুটো ইলেকট্রনই দরকার। তো ম্যাগনেসিয়াম কি করে? সে তার বাইরের দুটো ডট বা ইলেকট্রন অক্সিজেনকে পুরোপুরি দিয়ে দেয়,
ফলে ম্যাগনেসিয়াম একটা পজিটিভ আয়নে আর অক্সিজেন একটা নেগেটিভ আয়নে পরিণত হয়। আর তাদের মধ্যে তৈরি হয় একটা নিখুঁত আয়নীয় বন্ধন। ব্যাস, এইভাবেই ওরা দুজনেই স্থিতিশীল হয়ে গেল। এবার একটা সমযোজী বন্ধনের উদাহরণ দেখি। অ্যাসিটিলিন অণু, যা ওয়েল্ডিংয়ের কাজে ব্যবহার করা হয়, সেখানে দুটো কার্বন পরমাণু নিজেদের মধ্যে 3-3টে জোড়া ইলেকট্রন শেয়ার করে। এর ফলে তাদের মধ্যে একটা ভীষণ শক্তিশালী সমযোজী ত্রিবন্ধন তৈরি হয়, যা লুইস ডট দিয়ে খুব পরিষ্কারভাবে দেখানো যায়। তবে রসায়নের আসল মজাটা কিন্তু এর ব্যতিক্রমগুলোতে। প্রকৃতিতে এমন কিছু যৌগও আছে যেখানে এই দুই ধরনের বন্ধনই একসাথে থাকতে পারে। ভাবা যায়, এটা কি আদৌ সম্ভব? মানে একটা যৌগের মধ্যেই আয়নীয় এবং সমযোজী এই দুই ধরনের বন্ধনই একসাথে দেখা যেতে পারে? উত্তরটা হলো হ্যাঁ, এবং এটা কিন্তু সত্যিই অসাধারণ। যেমন অ্যামোনিয়াম ক্লোরাইড যৌগে নাইট্রোজেন আর 4টে হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন শেয়ার করে অ্যামোনিয়াম আয়ন তৈরি করে, যেখানে থাকে সমযোজী বন্ধন। আবার এই পুরো পজিটিভ চার্জের অ্যামোনিয়াম আয়ন আর নেগেটিভ চার্জের ক্লোরাইড আয়নের মধ্যে একটা আয়নীয় বন্ধন কাজ করে। মানে একই যৌগের মধ্যে দুই ধরনের বন্ধন। তাহলে আজকের আলোচনা থেকে আমরা বুঝলাম পরমাণুরা কিভাবে একে অপরের সাথে হাত মিলিয়ে এই বিশাল রসায়নের জগৎটা তৈরি করে। সবশেষে একটা প্রশ্ন রেখে যাই, আমাদের রোজকার ব্যবহার করা খাবার লবণ বা সোডিয়াম ক্লোরাইডে কোন ধরনের রাসায়নিক বন্ধন দেখা যায়? একটু ভেবে দেখুন তো।